ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধের সমঝোতার সময়সীমা শেষ হচ্ছে আজ। পশ্চিম তীর থেকে হরমুজ প্রণালী দুই ফ্রন্টেই বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে প্রবল ঝড় ও বন্যায় অন্তত 7 জনের প্রাণহানি। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 68। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে অগ্নিকাণ্ডে 7 জনের মৃত্যু। বিহারে মন্দিরে পদদলিত হয়ে নারীসহ নিহত 7। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে সমঝোতার সময়সীমা শেষ হচ্ছে আজ, কিন্তু নতুন করে আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি তেহরান। এর মধ্যেই পশ্চিম তীর থেকে হরমুজ প্রণালী দুই ফ্রন্টে বাড়ছে উত্তেজনা। ফলে সংঘাত থামার বদলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক তৎপরতা চলছে, বার্তা আদান প্রদান করছে মধ্যস্থতাকারীরা, কিন্তু যুদ্ধ থামানোর পথ এখনো পরিষ্কার নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জুনে সই হওয়া 14 দফা সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে সোমবার। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু করার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এদিকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নিয়ে আলাদা একটি চুক্তির কথাও জানিয়েছে ইরান। সংকট শুধু ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। দখলকৃত পশ্চিম তীরে কুশরা গ্রামে 3টি ফিলিস্তিনি বাড়িকে ঘিরে ইসরায়েলের অবরোধ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংকট এখন একাধিক ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। যুদ্ধ থামাতে কূটনৈতিক চেষ্টা চলছে, কিন্তু আলোচনার টেবিলে ফেরার বিষয়ে ইরান এখনো অনড়। এরই মধ্যে ট্রাম্প বলছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করার ঘোষণা শিগগিরই দিতে পারে ওয়াশিংটন। সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর কি হবে নতুন আলোচনা, নাকি সংঘাত আরও বাড়বে, সেই প্রশ্নের উত্তর এখন পুরো বিশ্বের নজরে। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। ইয়েমেনে ড্রোন হামলা ও তীব্র সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। গেল 48 ঘন্টায় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে সংঘর্ষে 200 জনেরও বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই তাইস প্রদেশে তীব্র লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সানার সামরিক সূত্র। নিহতদের মধ্যে হুথিদের আল সামাদ ব্রিগেডের সদস্যরাও রয়েছেন। এদিকে ক্ষয়ক্ষতি কাটিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে হুথিরা। তাইস শহরের পশ্চিমে আল বারাহ ফ্রন্টে নতুন করে বিশেষ বাহিনী, কমান্ডো ও প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধাদের পাঠানো হয়েছে বলে জানা গেছে। যোদ্ধা সংকট মোকাবিলায় কারাগার থেকে শত শত বন্দীকে মুক্তি দেওয়ারও উদ্যোগ নিয়েছে এই গোষ্ঠীটি। এরই মধ্যে সাদা, হাজ্জাহ ও সানা প্রদেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় 850 বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। আরও প্রায় 1400 বন্দীকে দামার প্রদেশ থেকে মুক্তির প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম। মধ্যপ্রাচ্যে সংঘাতে বড় ধাক্কা লেগেছে এভিয়েশন বা বিমান চলাচল খাতে। এবছর মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো $430 কোটি লোকসানের মুখে পড়তে যাচ্ছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পূর্বাভাসে উঠে এসেছে এমন তথ্য। ইউরোপ এশিয়ার বড় এয়ারলাইন্সগুলো এখনও এই অঞ্চলে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর উপকূলীয় দেশগুলোর আকাশসীমা বেশ কিছুদিন বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় এমিরেটস ও কাতার এয়ারওয়েজ উঠছে ঠিকই, তবে যাত্রী কম। খোদ এমিরেটস বলছে তাদের 25% সিটই ফাঁকা থাকছে। এমন তথ্য দিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বলছে, উপসাগরীয় এয়ারলাইন্সগুলো ঝুঁকি নিয়ে উঠলেও ইউরোপ ও এশিয়ার অনেক বিখ্যাত বিমান কোম্পানি এখন এই অঞ্চলে তাদের ফ্লাইট স্থগিত রেখেছে। এয়ার ফ্রান্স, লুফথানসা, ব্রিটিশ এয়ারওয়েজ বন্ধ, আর আগামী বছরের আগে ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এয়ার কানাডা। আগস্ট পর্যন্ত মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট আকাশসীমায় চলাচলে বিধিনিষেধ আছে ইউরোপের।
বিশেষজ্ঞরা বলছেন ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় এয়ারলাইন্সগুলোর ব্যবসার মূল ভিত্তি হাব অ্যান্ড স্পোক মডেল এখন হুমকির মুখে। আকাশসীমা এড়িয়ে দীর্ঘপথে বা নতুন রুটে পড়ছে বাড়তি তেল, জেট ফুয়েলের দাম বেড়েছে প্রায় 46%। ফলে আকাশে উড়ার খরচ এখন আকাশ ছোঁয়া, যার নেতিবাচক প্রভাব পড়ছে যাত্রী চাহিদায়। ট্রানজিট হাব হিসেবে দুবাই বা দোহার যে জৌলুস ছিল তা এখন হুমকির মুখে। এমন অবস্থায় যাত্রী টানতে মরিয়া এমিরেটস নিয়েছে অভিনব উদ্যোগ। যুদ্ধ বা সংঘাতের কারণে ফ্লাইট বাতিল হলেও যাত্রীদের অন্য এয়ারলাইন্সে নিরাপদে বাড়ি ফেরানোর গ্যারান্টি দিচ্ছে তারা। অন্যদিকে বড় ধস নেমেছে কার্গো ও প্রাইভেট জেট ব্যবসাতেও। মধ্যপ্রাচ্যে প্রাইভেট জেটের উড়ান কমেছে প্রায় অর্ধেক। বিশ্লেষকদের মতে ভূরাজনৈতিক এই অস্থিরতা দীর্ঘমেয়াদে ভোগাবে মধ্যপ্রাচ্যের অ্যাভিয়েশন ও পর্যটন খাতকে। তবে অবাক করা বিষয় হলো, যুদ্ধের বাজারেও ফুলে ফেপে উঠেছে ইসরায়েলের এয়ারলাইন্স এল আল। এ অঞ্চলে ইউরোপ বা বিশ্বের অন্য কোনো ফ্লাইট না থাকায় একচেটিয়া ব্যবসায় রেকর্ড মুনাফা হয়েছে তাদের। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এবার বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ও হামাস প্রধান খলিল আল হাইয়া। রবিবার মিশরের আলামিন শহরে 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এ বৈঠক। এতে আরও উপস্থিত ছিলেন মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারী কর্মকর্তারাও। ইসরায়েলকে শান্তি চুক্তি ও রোডম্যাপ মেনে নিতে ট্রাম্পের বোর্ড অব পিসকে চাপ প্রয়োগ করতে আহ্বান জানান হামাস প্রধান। এর আগে হামাসকে নিরস্ত্র করা ও ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য 15 দফা পরিকল্পনার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, যা প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে রাজি করাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসার কথা রয়েছে কুশনারের। সেখানে তার সাথে আরও অংশ নেবেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বোর্ড অব পিসের পরিচালক নিকোলাই ম্লাদেনভ। ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার উপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে পরমাণু অস্ত্র মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এ আচরণ পুরোপুরি শত্রুতামূলক বলেও মন্তব্য করেন তিনি। মহড়ার বড় অংশের খরচ বরাবরই যুক্তরাষ্ট্র বহন করে বলেও জানান ট্রাম্প। যদিও সিউল জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। তার আগের দিন ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, মহড়া বাতিল করার সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্প এই মন্তব্য করার 24 ঘন্টারও কম সময় আগে 2018 সালে নিজের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের একটি পুরনো ছবি পোস্ট করেন। ছবিটির বিষয়ে তিনি লিখেছেন, এই ছবিতে বন্ধুত্বপূর্ণ না দেখালেও তারা দুজন দারুণ বন্ধু। ইন্দোনেশিয়ার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 68 জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবার পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত 2 শতাধিক। স্থানীয় সময় ভোরে ফ্লোরেস দ্বীপের কাছে আঘাত হানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় ভূমিধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান চলছে। প্রায় 1066টি আফটার শক রেকর্ড করা হয়েছে। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের 12 ঘন্টা পর আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে 6.9 মাত্রা ভূমিকম্প আঘাত হানে। এদিকে সোমবার সকালে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। এটির মাত্রা ছিল 5.9। দক্ষিণ কোরিয়ার গিয়ংসাং প্রদেশে বন্যায় সৃষ্ট ভূমিধসে প্রাণ গেছে একজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। জিওজে এলাকায় বন্যার পানিতে আটকে পড়া আরও অন্তত 20 জনকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে জরুরি দুর্যোগ মোকাবিলা সংস্থা। স্থানীয় কোস্টগার্ড জানায়, ভূমিধসের কারণে চাপা পড়া একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে নতুন করে ভূমিধসের আশঙ্কায় জিওজে এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 100 বাসিন্দাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু ও কিশোরদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে মেটা। ইনস্টাগ্রাম ও ফেসবুকে তরুণ ব্যবহারকারীদের লক্ষ্য করে প্ল্যাটফর্ম পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রে ৩০টি অঙ্গরাজ্যে করা মামলার বিচার শুরু হচ্ছে শিগগিরই। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, শিশুদের গোপনীয়তা ও আইন লঙ্ঘনের পাশাপাশি মেটার বিভিন্ন ফিচার তরুণদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে কাজ করে। এর মধ্যে রয়েছে টানা স্ক্রল, স্বয়ংক্রিয় ভিডিও চালু, পছন্দের সংখ্যা বা লাইক কাউন্ট এবং ব্যবহারকারীর মনোযোগ ধরে রাখার মতো অ্যালগরিদম। মামলায় অঙ্গরাজ্যগুলো মেটার কাছে $1 ট্রিলিয়ন বেশি ক্ষতিপূরণ দাবি করেছে। একই সঙ্গে কিশোরদের জন্য অভিভাবকের পরিচয় যাচাই, একাধিক অ্যাকাউন্ট তৈরিতে নিষেধাজ্ঞা, ক্ষতিকর বলে বিবেচিত ছবি পরিবর্তনে ফিল্টার সরানো এবং ইনস্টাগ্রাম স্টোরির মতো অদৃশ্য হয়ে যাওয়া পোস্ট বন্ধের দাবি জানানো হয়েছে। এর আগে নিউ মেক্সিকোর একটি মামলায় মেটাকে $94 কোটি 20 লাখ জরিমানা করা হয়। জিম্বাবুয়ের কারিবাত লেকে যাত্রী বোঝাই ফেরি ডুবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 84 জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। পুলিশ জানায় ফেরিটি উল্টে যাওয়ার সময় তাতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল, যেখানে সেটির ধারণ ক্ষমতা ছিল 90 জনের। তবে তাতে যাত্রী ছিলেন প্রায় 243 জন। এ দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 18 শিশুর। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়া। তিনি আরও বলেন, দেশের পরিবহন খাতের গুরুতর ত্রুটি ও দুর্বলতা সামনে এসেছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন অন্তত 7 জন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দমকল কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। অন্যদিকে ভারতের বিহার রাজ্যে একটি মন্দিরে পদদলিত হয়ে নারীসহ মারা গেছেন অন্তত 7 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ভোরে গভীর ঘুমে ছিলেন পশ্চিমবঙ্গের তারাপীঠ হোটেলের পুণ্যার্থীরা, আর তখনই নিচতলায় জ্বলে ওঠে আগুন। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 4তলা ওই ভবনে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তবে ততক্ষণে ঘুমের মধ্যেই প্রাণ হারান অনেকেই। এ ঘটনায় আহতও হয়েছেন বহু। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তীব্র ধোঁয়ার কারণে শ্বাস নিতে পারছিলেন না তারা। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুন লেগে ফলস সিলিং ভেঙে পড়ে ঘুমের মধ্যেই মারা গেছেন হোটেলের বাসিন্দারা। অন্যদিকে ভারতের বিহারের পূর্বাঞ্চলে একটি মন্দিরে পদদলিত হয়ে মারা গেছেন নারীসহ বেশ কয়েকজন। আহত হয়েছেন অনেকেই, তবে নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। মন্দির কর্তৃপক্ষ জানায়, একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে। বিহারের মুখ্যমন্ত্রী এক্সের এক পোস্টে শোক প্রকাশ করে জানান, আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে অর্থনৈতিক অনুদান দেওয়ার কথাও বলেন তিনি। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়ার বেলগোরেদ অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। রবিবার রাতভর চালানো হামলায় নিহত ও আহতদের কথা জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শোয়ায়েভ। আহতদের মধ্যে 14 বছরের এক শিশু রয়েছে। হামলায় ভালুইস্কির কোলস্কোভোর একটি ভবনে আগুন ধরে যায় এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রুশ কর্মকর্তাদের দাবি, ইউক্রেন 822টির মতো ড্রোন ছুঁড়েছে। এর আগে শনিবার রাতে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে এবছরে সবচেয়ে বড় হামলার দাবি করা হয়। হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত 7 জন নিহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে 13টি অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি কোম্পানি নাফটোগাজ জানিয়েছে, গত এক সপ্তাহে তাদের স্থাপনায় 13 বার হামলা চালিয়েছে রাশিয়া। জাপানে তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। এই পরিস্থিতিতে মানুষকে দ্রুত ঠান্ডা করতে জনসমাগম স্থলে বসানো হচ্ছে বিশেষ এক ধরনের হিউম্যান ফ্রিজ। দেখতে অনেকটা বড় ফ্রিজের মতোই। এর ভেতরে ঢুকে কয়েক মিনিটে কমিয়ে নেওয়া যায় শরীরের তাপমাত্রা। প্রচণ্ড গরমে হাঁসফাঁস চারপাশ। জাপানে তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনা। গেল 2 মাসে দেশটিতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 53,000-এর বেশি মানুষ। প্রাণ গেছে অন্তত 79 জনের।
এমন ভয়াবহ পরিস্থিতিতে মানব শরীর দ্রুত ঠান্ডা করার নতুন প্রযুক্তি নিয়ে এসেছে জাপানের একটি প্রতিষ্ঠান। দো হিউমন নামের প্রতিষ্ঠানটি তৈরি করেছে দ্য কুলিং বক্স বা ঠান্ডা করার বাক্স। বিশেষভাবে তৈরি এই ইউনিটে একজন মানুষ প্রবেশ করতে পারেন। কয়েক মিনিটের জন্য শরীরকে ঠান্ডা পরিবেশে রেখে কমানো হয় শরীরের অতিরিক্ত তাপমাত্রা। এতে প্রচণ্ড গরমেও দ্রুত স্বস্তি পাওয়ার সুযোগ তৈরি হয়। প্রতিষ্ঠানটি বলছে এই নকশার ধারণা এসেছে ফ্রিজার ভেন্ডিং মেশিন থেকে। জনসমাগম স্থলে বসানোর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছেও বাড়ছে এর চাহিদা। তবে এর দামও কম নয়। একটি ইউনিট কিনতে খরচ পড়ে প্রায় 15 লাখ জাপানি ইয়েন, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 11 লাখ টাকার কাছাকাছি। ফলে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের জন্য এটি কতটা সহজলভ্য। বিশেষজ্ঞরা বলছেন জাপানের ক্রমবর্ধমান তাপপ্রবাহে হিউম্যান ফ্রিজ নিঃসন্দেহে অভিনব এক উদ্যোগ। তবে তাপমাত্রা যেভাবে বাড়ছে এতে প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন সচেতনতা এবং দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ মোকাবেলার পরিকল্পনাও। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।